আরে ভাই, একটু দাঁড়াও তো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি তো আমাদের সূর্যপুর গ্রামের লোকও না বলে মনে হচ্ছে। কি নাম তোমার? নমস্কার ভাই সব, ঠিকই ধরেছেন। আমি এই গ্রামের লোক নই। আমি আসছি আপনাদের পাশের গ্রাম চন্দনপুর থেকে। একটা বিশেষ কাজে আপনাদের গ্রামে আসা। তা চন্দনপুর থেকে আমাদের গ্রামে কি এমন কাজে এলে ভাই? কোনো দরকার থাকলে বলো। আমরা সূর্যপুর গ্রামের লোক সবসময় মানুষের উপকারে সবার আগে থাকি। আসলে আমি আপনাদের গ্রামে ধানের বীজ কিনতে এসেছি। আপনাদের গ্রামেই তো বিখ্যাত ধনঞ্জয় বাবুর পাটের আর বীজের আড়ত, তাই না? আমি সোজা সেখানেই যাচ্ছি। ধনঞ্জয় বাবু? হ্যাঁ, আরও তো একটা আছে বটে। তা তুমি এত দূর থেকে আমাদের গ্রামে বীজ নিতে এলে কেন? চন্দনপুরে কি বীজের অভাব পড়েছে নাকি? অভাবের কথা নয় ভাই, আসল কথা হলো গুণমান। গতবার আমি ওই ধনঞ্জয় বাবুর আড়ত থেকেই ধানের বীজ কিনে নিয়ে গেছিলাম। বিশ্বাস করুন, আমার খেতে এত ভালো ফলন হয়েছিল যে পুরো চন্দনপুর গ্রামে কারো এমন ফসল হয়নি। ধানের শীষগুলো যেন সোনায় মোড়ানো ছিল। কি বলছো ভাই? এত ভালো ফলন? আমরা তো এই গ্রামে থাকি, অথচ আমরাই জানি না। হ্যাঁ ভাই, আমি একদম সত্যি বলছি। জীবনে প্রথমবার এত চমৎকার আর এত বেশি ফলন আমি ঘরে তুলেছি। বাজারে সেই ধান বিক্রি করে দামও পেয়েছি দারুণ, কারণ ধানের দানাগুলো ছিল একদম উঁচু দরের। তাই এবার আর কোনো ঝুঁকি নিইনি, সোজা ধনঞ্জয় বাবুর কাছেই ছুটে এলাম। সর্বনাশ! নিজের গায়ে এত ভালো বীজের ব্যবসায়ী বসে আছে, আর আমরা বোকার মতো শহরের বাজার থেকে সাধারণ বীজ কিনে আনি। আমাদের ফসল তো প্রতিবারই সেই মাঝামাঝি গোছের হয়। ঠিক বলেছ। যদি আগে জানতাম যে ধনঞ্জয় বাবুর বীজ এত ভালো, তাহলে তো আমরা ওর কাছ থেকেই কিনতাম। আমাদেরও ফলন অনেক ভালো হতো, দুটো পয়সা বেশি ঘরে আসতো। আরে ভাই, গায়ে থেকে আপনারাই খবর রাখেন না। একবার ওর বীজ কিনে চাষ করে দেখুন, তফাৎটা নিজের চোখেই বুঝতে পারবেন। আমি তো আগে বাজারে সস্তা দিতাম, কিন্তু ধনঞ্জয় বাবুর বীজ আমার কপাল খুলে দিয়েছে। হাসি ভাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে। দেখলে তো ভাই সব, আমরা কেমন অন্ধকারে পড়ে আছি। চলো চলো, এবার আমরা সবাই ধনঞ্জয় বাবুর কাছ থেকেই ধানের বীজ কিনব। এবার সূর্যপুরেও বাম্পার ফলন হবে। লক্ষ্মী, ও লক্ষ্মী, শুনছো? সারা গ্রামে আজ একটাই আলোচনা। গ্রামের সবাই এবার ধনঞ্জয় বাবুর আড়ত থেকে ধানের বীজ কিনছে। সবাই বলছে ধনঞ্জয়ের বীজ নাকি জাদুর মতো কাজ করে। ধনঞ্জয় বাবুর কাছ থেকে বীজ কিনছে, কিন্তু আমাদের তো বীজ কেনার কোনো দরকার নেই। গতবারের তোলা বীজ আমাদের গোলায় পড়েই আছে। এবারও আমরা সেই ঘরের বীজ দিয়েই চাষ করব। ঘরের বীজ তো আছে ঠিকই, কিন্তু লক্ষ্মী, তুমি একবার ভেবে দেখো, প্রতিবার আমাদের জমিতে কত কম ধান হয়। আমি ভাবছিলাম এবার যদি আমরাও ধনঞ্জয় বাবুর কাছ থেকে ওই জাদুকরি বীজ এনে বলতাম, তাহলে হয়তো আমাদেরও ফলন দ্বিগুণ হতো, অনেক মুনাফা হতো আমাদের। তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের জমানো সামান্য কয়েকটা টাকা আছে, যা বিপদের দিনের জন্য তুলে রেখেছি। সেই টাকাগুলো যদি এত দামি বীজ কিনতে খরচ করে ফেলি, আর ফলন যদি ভালো না হয়, তখন কি হবে? না খেয়ে মরতে হবে যে। কিন্তু গ্রামের সবাই তো কিনছে। লক্ষ্মী, চন্দনপুরের এক লোক তো নিজের মুখে বলে গেল তার কত লাভ হয়েছে। গ্রামের লোকের টাকা আছে, তারা কিনছে। আমাদের এত সামর্থ্য নেই। আর আমি পাড়ার বউদের মুখে শুনেছি, ধনঞ্জয় বাবু এই সুযোগে বীজের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এত দামি বীজ কেনার ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ লক্ষ্মী, তুমি ঠিক বলেছ। দামটা সে বড্ড বেশি হাঁকছে। ওর বীজ ভালো বলেই হয়তো সুযোগ বুঝে দাম বাড়িয়েছে, কিন্তু আমাদের সত্যিই অত টাকা নেই। কে জানে ওই বীজ আদেও ভালো কিনা? আমরা অত শত বুঝি না বাপু। আমাদের কাছে যা আছে তাই যথেষ্ট। বেশি লোভ করতে গিয়ে শেষে যেন ভিখারি না হয়ে যায়। ঈশ্বর চাইলে আমাদের পুরনো ডিজে ভালো ধান ফুলবে। তুমি কালই আমাদের বীজগুলো জমিতে ছড়িয়ে এসো। ঠিক আছে লক্ষ্মী, তুমি যখন এত করে বলছো, তখন আর এই লোভ করব না। আমাদের গোলায় যে বীজ আছে, কাল সকালে আমি সেগুলোই জমিতে বুনে দিয়ে আসব। ধনঞ্জয় বাবু, কি আমার কাজ কেমন দেখলেন? আপনার শেখানো কথাগুলো আমি চৌপালে বসে এমন নিখুঁতভাবে বললাম যে গ্রামের সব বোকা লোক আমার কথাই একেবারে গলে জল। সাব্বাস ভাই, সাব্বাস! তুমি যা অভিনয় করেছো না, ওরা বিন্দু বিসর্গ সন্দেহ করতে পারেনি।
তোমার নিজের গায়ে নাকি ওই বীজের সোনার ফসল হয়েছে। এই মিথ্যে গল্পটা তুমি এমন সত্যি করে বলেছ যে ওই বোকা চাষিগুলো আমার সব পচা বীজ দ্বিগুণ দামে কিনে নিয়ে গেল। তা বাবু, আপনার তো আজ গুছিয়ে অনেক টাকা লাভ হলো। এবার আমার বকশিসটা দিয়ে দিন দেখি। আমার কাজ তো শেষ, আমি এবার চন্দনপুরে ফিরে যাব। এই নাও তোমার বকশিস। আমি আমার কথার খেলাপ করি না। যেমন কথা ছিল তোমার পাওনা টাকা এই থলিতে দেওয়া আছে, নিয়ে নাও। অনেক ধন্যবাদ বাবু। তবে একটা কথা জিজ্ঞেস করছিলাম, আপনার ওই পচা বীজ দিয়ে তো জমিতে একটাও ধান হবে না। তখন যদি এই গ্রামের মানুষ খেপে গিয়ে আপনার উপর চড়াও হয়, ওরা তো আপনাকে তখন ছাড়বে না। আরে রাখো তোমার চিন্তা, ওদের এত সাহস নেই যে এই ধনঞ্জয় বাবুর দিকে আঙুল তোলে। আর যদি তুলেও আমি ঠিক সামনে নেব। আমার পকেটে তো বীজের টাকা ঢুকেই গেছে। ওরা অভিযোগ করতে এলে আমি ওদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। তুমি তোমার টাকা পেয়েছো, এবার সোজা নিজের রাস্তা মাপো। হায় হায়, এ কি হলো আমার? জমিতে তো ধানের একটা শীর্ষ ঠিকঠাক আসেনি, সব গাছ যেন কেমন মরে মরে যাচ্ছে। এমন সর্বনাশে ফলন তো আমার বাপ ঠাকুরদাও কখনো দেখেনি। শুধু তোমার নয় গো, পুরো গ্রামের একই অবস্থা। আমার তো কপালটাই পুড়ে গেল। আমি মহাজনের কাছ থেকে চড়া সুদের ধার করে ধনঞ্জয় বাবুর বীজ কিনেছিলাম। এবার আমি বউ বাচ্চা নিয়ে কি খাবো, ধারই বা শোধ করবো কি করে? আমার তো মনে হচ্ছে ওই ধনঞ্জয় বাবুর ব্রিজের মধ্যে কোনো গন্ডগোল ছিল, নইলে পুরো গ্রামের সব জমি এমন খা হা করবে কেন? আমাদের সবাইকে ঠকিয়েছে ওই ধড়িবাজ লোকটা। আরে আরে, কি ব্যাপার? আপনারা সবাই হঠাৎ এমন জোট বেঁধে আমার আড়তে চলে এলেন যে? কোনো নতুন দরকার পড়লো নাকি? তোর এই পাপের ফল তুই হাতে নাতে পাবি ধনঞ্জয়। তুই একটা আস্ত প্রতারক, ঠকবাজ। তোর ওই পচা বীজ কিনে আমাদের গ্রামের সব চাষির আজ পথে বসার উপক্রম হয়েছে। একটা খেতেও ধান হয়নি। তোর জন্য আমাদের সব পুঁজি শেষ। তুই মিথ্যে কথা বলে চন্দনপুরের লোক সাজিয়ে আমাদের সাথে জালিয়াতি করেছিস। এক্ষুনি আমাদের বীজের সব টাকা ফেরত দে, নইলে আজ তোর আড়ত আমরা জ্বালিয়ে দেব। মুখ সামলে কথা বলবেন আপনারা। টাকা ফেরত মানে? আমি কি আপনাদের জোর করে বীজ গুছিয়েছিলাম? আপনারাই তো লাইন দিয়ে আমার হাতে টাকা গুজে বীজ নিয়ে গেছেন। আপনাদের জমিতে ফসল হয়নি, তাতে আমার কি দোষ? আমার বীর 100 ভাগ ঘাঁটি। হয়তো আপনাদের মাটির দোষ, কিংবা আপনারা ঠিকমতো জল আর সার দিতে পারেননি, চাষ করতে জানেন না, আর ফসল না হলে দোষ চাপান ব্যবসায়ীর ঘাড়ে। খবরদার আর একটা কথাও যদি আমার বীজের নামে বলেছেন। তুই এত বড় বাটপার, আমাদের মুখের উপর মিথ্যে বলছিস? তুই টাকা দিবি কিনা বল। এক কানা করিও দেব না। আমি কি বীজ মাগনা পেয়েছিলাম? আমাকেও কিনে আনতে হয়েছে। আপনাদের কপালের দোষে আমার ক্ষতি কেন মানবো আমি? যান, এখান থেকে বেরিয়ে যান সবাই, নইলে আমি পঞ্চায়েত ডাকতে বাধ্য হব। তোর টাকার অহংকার আজ আমাদের তাড়িয়ে দিচ্ছে ধনঞ্জয়। কিন্তু মনে রাখিস, এতগুলো গরিব মানুষের পেটে লাথি মেরে তুই কখনো শান্তিতে থাকতে পারবি না। আমাদের অভিশাপ তোকে ধ্বংস করে দেবে। লক্ষ্মী, ও লক্ষ্মী, কোথায় গেলে তুমি? আজ আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাদের খেতে ধানে ধানে ভরে গেছে গো। সত্যি বলছো? এত ধান হয়েছে আমাদের? হ্যাঁ লক্ষ্মী, এত সুন্দর সোনালী ধান আমি আমার জীবনেও দেখিনি। আর এটা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তুমি সেদিন আমাকে ওই লোভী ধনঞ্জয়ের বীজ কিনতে বারণ করেছিলে বলে আজ আমরা বেঁচে গেলাম। তোমার বুদ্ধিতেই আজ আমার এত বড় জয়। আমি তো আগেই বলেছিলাম, বেশি লোভ করা ভালো নয়। আর শুনেছো তো গ্রামের বাকিদের কি অবস্থা? হ্যাঁ শুনলাম তো, সবার ফসল নষ্ট হয়ে গেছে। সবাই মাথায় হাত দিয়ে কাঁদছে। ধনঞ্জয়ের ওই নকল ব্রিজ কিনে সবাই পথে বসেছে। তুমি আমাকে আটকেছিলে বলেই আমাদের সামান্য টাকাগুলো বাঁচল, আবার গোলায় এত ধানও উঠল। এবার এই ধান বিক্রি করে আমাদের অনেক লাভ হবে লক্ষ্মী। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি কি ঠোকবেরিয়া গ্রামের নাম শুনেছো? ওই যে যেখানে তোমার নিমাই মামা থাকেন। হ্যাঁ শুনেছি, ঠকবেরিয়া তো এখান থেকে বেশ অনেকটা দূর। তা হঠাৎ ওই গ্রামের কথা কেন বলছো? আমি লোকমুখে শুনেছি ওই গ্রামে এবার নাকি একদম ধান হয়নি। ধানের হাহাকার চলছে সেখানে, দাম নাকি আকাশ ছোঁয়া।
তুমি যদি আমাদের এই ধানগুলো বাজারের বদলে ঠোকবেরিয়া গ্রামে গিয়ে বিক্রি করো, তাহলে আমরা অন্তত 4 গুণ বেশি দাম পাবো। 4 গুণ দাম? বলো কি, এত দারুণ খবর! আর সেখানে তো আমার নিমাই মামাও আছেন, আমার থাকারও কোনো অসুবিধাই হবে না। আমি কাল সকালে ধান নিয়ে ওখানে যাওয়ার ব্যবস্থা করছি। তবে একটা কথা খুব সাবধানে মনে রেখো, ঠকবেড়িয়া গ্রামের নাম যেমন, সেখানকার মানুষগুলো নাকি তেমনই। সবাই খুব ধূর্ত আর চালাক। কারো কথাই সহজে ভুলে যেও না। সোজা নিমাই মামার বাড়িতে যাবে, ধান বেচবে আর টাকা নিয়ে চলে আসবে। রাস্তার কারো সাথে বেশি কথা বলবে না। তুমি একদম চিন্তা করো না লক্ষ্মী, নিমাই মামা তো ওখানেই থাকে, সেই সব ব্যবস্থা করে দেবে। আমি এক কাজ করি, কাল আমি একা গিয়ে আগে দাম দরটা ঠিক করে আসি। দরদাস্তর পাকা হলে তারপর গরুর গাড়িতে করে ধান নিয়ে যাব, সেটাই সবচেয়ে নিরাপদ হবে। আরে ভাই, একটু দাঁড়াও তো। তোমাকে তো এই গায়ে আগে কখনো দেখিনি। রোদে পুড়ে এত দূর থেকে কোথায় আসছো? বেশ ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ ভাই, অনেক দূর থেকে আসছি। আমার নাম মধু, সূর্যপুর গ্রাম থেকে এসেছি। এই গ্রামে ধানের ভালো দর চলছে শুনে একটু খোঁজ নিতে এলাম। আমার কাছে অনেক ভালো মানের ধান আছে, তাই ভাবলাম এখানে বিক্রি করলে 2 পয়সা বেশি পাবো। কি বললে? ধান বিক্রি করতে অত দূর থেকে ঠকবেরিয়া গ্রামে এসেছো? কে তোমাকে এই ভুল খবর দিল ভাই? তুমি তো দেখছি একটা আস্ত বোকা। কেন ভাই, ভুল খবর কেন বলছো? আমি তো শুনেছিলাম তোমাদের গায়ে ধানের খুব অভাব, দামও নাকি খুব চড়া। আরে না না, অভাব হবে কেন? এই গায়ের সবার বাড়িতে ধানের গোলা উপচে পড়ছে। কেউ তোমার ধান কিনবে না, আর কিনলেও জলের দরে কিনবে। তাই নাকি? আমার তো মাথায় হাত। এত দূর হেঁটে এলাম, সবটাই তাহলে মিথ্যে কথা। এখন আমি কি করব? এত ধান আমি কোথায় বেচবো? হ্যাঁ, মন খারাপ করো না। তুমি এত দূর থেকে যখন এসে পড়েছো আর এমন রোদে কষ্ট পাচ্ছ দেখে আমার বড্ড মায়া হচ্ছে। আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। আমি নিজেই তোমার সব ধান কিনে নিতে রাজি আছি। সত্যি বলছো ভাই? তুমি আমার ধান কিনবে? কিন্তু দাম কত দেবে? দামের কথা ভেবো না। তুমি আমার গাঁয়ে এসেছো, তাই তুমি আমার মেহমান। আমি তোমাকে ঠকাবো না। আমি তোমাকে টাকার বদলে এমন একটা জিনিস দেব যাতে তোমারই লাভ। কি জিনিস দেবে? তোমার যত ধান আছে তার ঠিক ওজনের সমান যে কোনো একটা জিনিস আমি তোমাকে দেব। তুমি যা চাইবে আমি তাই দেব। ধানের ওজনের সমান সেই জিনিসটা নিয়ে তুমি বাড়ি চলে যাবে। বলো, এতে তোমার কোনো লোকসান হবে? ধানের ওজনের সমান জিনিস? এটা তো বেশ মজার প্রস্তাব। আমি যদি আমার দরকারি কোনো জিনিস চেয়ে নিই, তাহলে তো আমার খুবই সুবিধা হয়। ঠিক আছে ভাই, আমি তোমার এই প্রস্তাবে রাজি। আমি 2 দিন পর গরুর গাড়িতে করে আমার সব ধান নিয়ে এখানে আসব। বাহ, খুব ভালো কথা। কিন্তু ভাই, এই দুনিয়ায় তো মানুষের কথার কোনো দাম নেই। তুমি এত দূর থেকে আসবে, যদি মাঝপথে অন্য কাউকে ধান বেচে দাও, কিংবা আমি যদি তোমার ধান না নিই, তার চেয়ে বরং চলো আমরা একটা কাগজে সই করে নিই। একটা লিখিত চুক্তি হয়ে গেলে তুমিও নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত। হ্যাঁ ভাই, তুমি খুব কাজের কথা বলেছ। একটা লিখিত চুক্তি থাকাই ভালো, তাহলে কেউই কথার খেলাফ করতে পারবে না। চলো, আমি সই করে দিচ্ছি। পার্ট 2 দেখতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাড়াতাড়ি।